হলদিয়া কুমারচন্দ্র জানা অডিটোরিয়াম হলে আয়োজিত পেশাগত সুরক্ষা স্বাস্থ্য বিষয়ক সচেতনতা শিবির উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। রাজ্যের পেশাগত সুরক্ষা শিল্পাঞ্চলের শ্রমিকদের স্বাস্থ্য বিষয়ে সচেতন সভা হলদিয়া কুমারচন্দ্র জানা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি, জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, রাজ্যসভার সাংসদ ও আইএনটিটিউসি রাজ্য সভাপতি ঋতপ্রদ বন্দ্যোপাধ্যায়, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, ভাইস চেয়ারম্যান সাধন জানা, সিইও কুন্থম সুধীর, বিভিন্ন কারখানার আধিকারিক বৃন্দ। জেলা শাসক পূর্ণেন্দু মাঝি বলেন, সমস্ত কারখানার আধিকারিকদের উদ্দেশ্যে শ্রমিক থাকলে কারখানা বাঁচবে, তাই শ্রমিকদের সুরক্ষা প্রথম থেকেই নিতে হবে। এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যসভার সাংসদ আইএনটিটিউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কেক আর পেস্ট্রিতে জিভে জল সপারি ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। তিনি এতক্ষণ বলে গেলেন যে ইন্ডাস্ট্রিয়াল সেফটি সিকিউরিটির জন্য উনি সব কিছু বলে গেলেন। আমি শুধু একটা কথা বলবো, এই হলে আমরা বিগত 3-4 বছর ধরে, যেহেতু আমি সাক্ষী, এখানে অনেক মিটিং আমরা করেছি এবং প্রতিনিয়ত মিটিংটা হয় যে যেখানে ইন্ডাস্ট্রি হলদিয়াতে বাঁচাতে গেলে একটা এনভায়রনমেন্ট দরকার। সেখানে মালিক পক্ষ, তার ম্যানেজমেন্ট, শ্রমিক, অ্যাডমিনিস্ট্রেশন সবাই একযোগে একটা যৌথ পরিবার হিসেবে কাজ করবে এবং হলদিয়াতে একটা পরিবেশ থাকবে যাতে ইন্ডাস্ট্রি খুব শান্তিতে তারা কাজ করতে পারে এবং তার গ্রোথটা হয়। এখানে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হচ্ছে, প্রচুর ডিমান্ড, জায়গার জন্য ডিমান্ড, এক্সপেনশন হচ্ছে, ফলে সেটা প্রমাণ করে যে এটা একটা জায়গা। কিন্তু যে সেফটির কথাটা বললো, আমি আপনাদের একটা কথা বলবো, যেখানে ফ্যাক্টরি ইন্সপেক্টর রয়েছেন, চিফ ফ্যাক্টরি ইন্সপেক্টর রয়েছেন, এই যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আপনারা বলছেন যে সেফটি কমিটি রয়েছে, তাহলে সেখানে তারা প্রতি মাসে মিটিং করছে কিনা, সেই মিটিংয়ে কি কি আলোচনা হচ্ছে, যে যে প্রপোজাল আসছে তার বাস্তবায়ন হচ্ছে কিনা, সেটা কিন্তু আমাদের দেখার দরকার। আমি আপনাকে রিকোয়েস্ট করবো, যদি এই ধরনের একটা রিপোর্ট কয়েকদিনের মধ্যে অ্যাটলিস্ট আমাদের হাতে একবার তুলে দেন, তাহলে জেলা প্রশাসন থেকে আমরা দেখতে চাই যে সেই ধরনের কাজগুলো তারা সঠিকভাবে করছে কিনা। তার কারণ অনেক সময় যেটা হয় যে দেখুন, আপনি সারাদিন আপনার ফ্যামিলি রয়েছেন, আপনি ওখানে কাজ করছেন, হঠাৎ করে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে, আপনার সব শেষ হয়ে যায়, আপনার পরিবার, আপনার আত্মীয় পরিচয়, এবং যারা কাজ করছে তারাও একটা আশঙ্কার মধ্যে থাকে যে আমি কোথায় কাজ করছি, এ তো মৃত্যুর আতুর ঘর। ফলে
সেটা যাতে না আসে, ফলে টাইম ফ্রেম কিন্তু এটা আমাদের দেখতে হবে। এবং এই জায়গাগুলো কিন্তু আমি ম্যানেজমেন্টে যারা রয়েছেন তাদেরকে বলবো এটা আপনারা টপমোস্ট প্রায়োরিটি দিয়ে আগে সেটাকে এনশিওর করবেন। শ্রমিক না বাঁচলে কিন্তু ইন্ডাস্ট্রি বাঁচবে না, এটা হচ্ছে প্রথম মূল কথা, যে আগে শ্রমিককে বাঁচতে হবে, ওদের বাদ দিয়ে নয়। এবং এখান থেকে বিভিন্ন শ্রমিকদের বিভিন্ন আমরা তাদের গ্রিভেন্স পাই, অ্যাজিটেশন হয়, হতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে প্রশাসন হস্তক্ষেপ করে। আমি আপনাদের এখান থেকে দাঁড়িয়ে বলছি, আপনাদের মধ্যে অনেকে আছেন যখন আমাদের হোয়াটসঅ্যাপ করেন যে আজকে এখানে লোডিং আনলোডিং বন্ধ হয়ে গিয়েছে, আমরা খুব বিপদের মধ্যে পড়েছি, 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমরা কিন্তু হস্তক্ষেপ করেছি এবং তাতে কিন্তু লোডিং আনলোডিং স্টার্ট হয়েছে। ফলে সমস্যা থাকতে পারে, ওপিনিয়ন ডিফারেন্স থাকতে পারে, কিন্তু যদি একবার আমরা বসে নিই, আমি সবাইকে বলবো, এখানে বিশেষ করে আমি শ্রমিক ভাইদের বলবো, সরকার তো সবসময় আপনাদের পাশে আছে, আমরা আছি, আমরা আপনাদেরকে টপমোস্ট প্রায়োরিটি দিই, সবচেয়ে টপমোস্ট প্রায়োরিটি দিই। ফলে যদি কোনো হতে পারে আপনার যে অর্থনৈতিক সুবিধা, কাজের দিনের সংখ্যা, যদি কোথাও কোনো ব্যাঘাত ঘটে, আপনার মধ্যে ক্ষোভ থাকতে পারে, হয়তো কাউকে বলছে সে শুনছে না, তার জন্য প্রশাসন রয়েছে, আপনার আসুন আমাদের কাছে। এখানে শ্রমিকদের জন্য এখানে রয়েছে, সংগঠন রয়েছে, তাদের কাছে বসুন। কিন্তু দুম করে কোনো কিছু বন্ধ করে দেবেন না, যুদ্ধ করে বন্ধ করে কোনোদিন কোনো সমস্যার সমাধান হয়নি। পৃথিবীর সব কিছু সমাধান হয়েছে কিন্তু আলোচনার টেবিলে। ফলে আলোচনা করুন, আলোচনা চলতে থাকবে, কাজটা কিন্তু বন্ধ হবে না। ফলে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা ইনভেস্টমেন্ট করছেন, তারা যেন এইটুকু বুঝতে পারে যে অ্যাটলিস্ট ভারতবর্ষের মানচিত্রে এমন একটা জায়গা আছে যেখানে কোথাও শ্রমদিবস নষ্ট হয় না, যেখানে কোথাও কাজটা কেউ হ্যাম্পার করে দেয় না, হল্ট করে দেয় না। এই জায়গাটা কিন্তু আমাদের কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। আলোচনা টেবিল আলোচনা হোক। এবং এখানে ইন্ডাস্ট্রি থেকে যে সকল আমরা প্রবলেম পেয়েছি, 4টা ইন্ডাস্ট্রি, তাদের জল এমন বেরোচ্ছিল, ইনহান্ডেশন হয়ে যাচ্ছিল, তাদের প্রোডাকশন কম হয়ে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে সেটা আমরা WIDC টেক আপ করে SDO সাহেবকে দিয়ে আমরা সেটাকে আমরা অ্যাড্রেস করে দিয়েছি। এখন তাদের কোনো প্রবলেম নেই। কিন্তু কালকে একটা অ্যাপ্লিকেশন পেয়েছি আমার ওখানে মেলে, যে 3টে ইন্ডাস্ট্রি থেকে তার যে বিভিন্ন বর্জ্য কেমিক্যালস, সেটা এনভায়রনমেন্টের কোথাও মিক্স হচ্ছে। আমি ওটাকে এনকোয়ারি করতে পাঠিয়েছি, যদি দেখা যায় কিন্তু আমরা ব্যবস্থা নেব। ফলে ইন্ডাস্ট্রিজটা আপনাদের বলছি, যারা ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট রয়েছে, প্লিজ এটা এনশিওর করুন যে আপনার কিছু বর্জ্য বা যেটা কেমিক্যালস বাইরে এনভায়রনমেন্টগুলো দূষিত করে দেয়। ফলে হলদিয়ার যদি এখানকার জল বাতাস দূষিত হয়, সেটা ডাইরেক্ট ইম্প্যাক্ট আপনার উপর পড়ছে। তা কয়েকটা পয়সার জন্য আপনি এগুলো করবেন না, এটা হতে পারে না। ফলে দয়া করে ইন্ডাস্ট্রিকে বাঁচান, আরও গ্রোথ করুন, এবং আমাদের যারা শ্রমিকরা রয়েছেন তাদের কথার আগে ভাবুন, তাদেরকে টপমোস্ট প্রায়োরিটি দিন, তাদের সঙ্গে বসুন, কথা বলুন, তাদেরকে সুখ দুঃখ তাদের শুনুন। তাদের যে বিশাল কিছু স্কাই লিমিট ডিমান্ড আছে নট দেয়, তাদের খুব সামান্য হয়তো চাহিদা আছে, হয়তো সেইটুকু করলে একটা এত সুন্দর একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট পেতাম, যেটা কিন্তু আগামী দিনে সবার কাছে একটা দৃষ্টান্ত হতে পারত। ফলে সেই জায়গাটা আমি আপনাদের রিকোয়েস্ট করবো, সেটা যেন আপনাদের হয়, টাইম টু টাইম মিটিংগুলো যেন হয়, এবং তারপর তো আমরা রয়েছি, যদি যখন আসবে সঙ্গে সঙ্গে আমরা ডিউটি টেক কেয়ার করবো। আজকে সারাদিন ধরে আপনারা আলোচনা চলুক, নিশ্চয়ই আপনারা বিভিন্ন প্রস্তুতি পর্ব থাকবে, আপনাদের কোথায় কি সুবিধা অসুবিধা এখানে সবাই আছেন, সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে। ফলে যদি এখান থেকে কোনো টপিক উঠে আসে যেটা আমাদের ডাইরেক্ট হস্তক্ষেপ করতে পারে, আমি সেটা কথা দিয়ে যাচ্ছি, সেটা আমরা ডাইরেক্ট হস্তক্ষেপ করবো, যাতে এখানকার ইন্ডাস্ট্রি নিয়ে কোনো প্রবলেম কিছু না হয়। আজকে আমাদের একটা বড় প্রোগ্রাম চলছে পশ্চিমবঙ্গ সরকারের, আমাদের পাড়া আমাদের সমাধান। ফলে সেখানে মিটিংগুলো চলছে, হয়তো আমি তাড়াতাড়ি বেরিয়ে যাবো। আমি আপনাদের কাছে জাস্ট আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি হয়তো কন্টিনিউ করতে পারবো না, কিন্তু এখানকার যে আলোচ্য বিষয় যা থাকবে সেটা কিন্তু পুরোটা আমি জানবো, পড়বো, এবং যদি কিছু আমার কিছু করা থাকে সেটা আমি নিশ্চয়ই করবো। ফলে যেমন আমাদের পাড়ায় আমাদের সমাধান, আপনার যেখানে বাড়ি নিশ্চয়ই সেখানে দেখবেন পাড়ায় ছোটো ছোটো কাজ, সেখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একটা হিউজ টাকা দিয়েছেন, প্রত্যেকটা এরিয়াতে 10 লাখ টাকা স্কিম করছে, একটা হিউজ টাকা। মানে আমাদের জেলায় প্রায় 450 কোটি টাকা আসছে 1 লক্ষে, যেটা আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি। ফলে সেই কাজগুলো আমরা করছি। ফলে ওখানে যেমন হচ্ছে আমাদের পাড়ায় আমাদের সমাধান, আমি তো আপনাদের বলবো যে আমাদের ইন্ডাস্ট্রি আমাদের সমাধান, জাস্ট এই জায়গাটা আপনার করে ফেলুন, দেখবেন আর আমাদের কিছু লাগবে না। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, এবং আজকে যে সকল প্রোটোকল বা SOP দেওয়া হবে, যে সুরক্ষার জন্য কী কী মানতে হবে 1, 2, 3, 4, সেটা আশা করি সেটা সবাই মানবেন এবং সবাইকে সুস্থ এবং নিরাপদে রাখবেন। এইটুকু আশা রেখে আমার বক্তব্য শেষ করতে নমস্কার। বলতে হবে, আমি যদি এখানে একজন নিজেকে শ্রমিক হিসাবে হোক বা ইঞ্জিনিয়ার হিসাবে হোক
বা ম্যানেজমেন্টের একজন কর্মী হিসাবে হোক, আমি যদি নিজেকে ইন্ডাস্ট্রির একজন হিসাবে দেখি, তাহলে সেফটি কিন্তু আমাদের সঙ্গে সমস্তভাবে, যাকে আমরা বাংলায় বলি অঙ্গাঙ্গিকভাবে আমাদের সাথে সেফটি জড়িত হয়ে আছে। সমস্যাটা হচ্ছে আমাদেরকে সেফটি নিয়ে বারবার মনে করিয়ে দিতে হয় সেফটিটা কিন্তু আমার জন্য। তার কারণ হচ্ছে আমি রোজ ইন্ডাস্ট্রিতে আমার কর্মক্ষেত্রে আমাকে রোজ যেতে হয়। খুব সামান্য জিনিস দেখবেন, হেভি ইন্ডাস্ট্রিতে আপনাদের হেলমেট পরা বাধ্যতামূলক, কিন্তু বহু জায়গায় দেখতে পাওয়া যায় যে লোকে হেলমেট বিনা ঘুরে বেড়াচ্ছে। ঢোকার সময়ই আপনাদের হেলমেট বাধ্যতামূলক। কোথাও শেড আছে, আমরা শেডে কাজ করছি না শেডের বাইরে কাজ করছি সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমার যেটা নিয়ম সেটা আমার সেফটির জন্য আমি সেটা পালন করছি কি করছি। কিন্তু বারবার যে জিনিসগুলো আমাদেরকে মনে করিয়ে দিতে হয় সেটা কিন্তু আমাদের জন্য, সেটা প্রথমে আমাদের বুঝতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে ইন্ডাস্ট্রি গ্রেড নিয়ে আমরা অনেক সময় তো সেফটি ইকুইপমেন্ট ইউজ করি, কিন্তু দেখা যায় সেটা ইন্ডাস্ট্রি গ্রেডেড নয়। হেলমেটের কথাতে আমি খুব বেসিক কথা বলছি, হেলমেটটা খুব বেসিক রিকোয়ারমেন্ট হেভি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, সেই ইন্ডাস্ট্রি গ্রেডের হয়তো আমরা জিনিসপত্র ব্যবহার করি। এরপর যদি আমরা চলে আসি ফায়ারের ক্ষেত্রে, যেখানে আমাদের কিন্তু এই হলদিয়ার কথায় যদি আসি আমরা, যে হলদিয়াতে বেশ কয়েকটি ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে ফায়ার রিলেটেড কিছু দুর্ঘটনা সাম্প্রতিক অতীতে আমরা দেখতে পাচ্ছি। আমি বড় ক্ষেত্রে যাচ্ছি না, আমি ছোট ছোট ক্ষেত্রে বলছি, যেখানে আপনারা দেখবেন যে ফায়ার এক্সটিংগুইশার আমাদের থাকা আইনগত দিক থেকে এবং সেফটির দিক থেকে বাধ্যতামূলক। হয়তো অনেক সময় সেগুলো থাকে না আমি বলছি না, কিন্তু সেগুলোর যদি আপনারা দেখেন গায়ে প্রথম কথা ABC 3 রকম ক্যাটাগরি আছে, বা আমি টেকনিক্যাল ডিটেলসে যাচ্ছি না। আমরা জানি না যে কোন ফায়ারের ক্ষেত্রে কোন ফায়ার এক্সটিংগুইশারটা ইউজ করতে হবে, বা ফায়ার এক্সটিংগুইশারটা আমাদের প্রতি বছর তার যে ডেট রয়েছে সেই ডেটের পর আমরা চেক করে সেটাকে রিফিল করাচ্ছি, এবং তার যে অথরিটি আছে যারা ওগুলোকে সার্টিফাই করে আমরা সেগুলো দেখিয়ে নিচ্ছি। সেই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমার মনে হয় যে কোথাও একবার আমাদের নিজেদেরকে এগুলোকে গো থ্রু করা উচিত, এবং আছে কি নেই সেগুলো আমাদের দেখা। আমি জাস্ট এক্সাম্পল বলছি, আই এম নট অ্যান এক্সপার্ট। এরপর আমার যে বন্ধু বান্ধবরা রয়েছে বা বিভিন্ন জায়গায় আমরা যখন প্রিসিশন ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আজকের দিনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ নয়, মানে দুদিক থেকে আমি কেন বলছি, যখনই আপনি মোবাইলটা নিয়ে ঢুকছেন, মোবাইল হয়তো আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ থাকছে না। তার কারণ দুটো, একটা হচ্ছে সেটা আপনার একটা সেফটি হ্যাজার্ডের নিশ্চয়ই কম্পোনেন্ট আছে। দ্বিতীয় কথা, আপনার যে মনোযোগ দিয়ে প্রিসিশন ইন্ডাস্ট্রি বা সেরকম জায়গায় কাজ করা দরকার, মোবাইল কিন্তু আমাদের ক্ষেত্রে সবসময় সেই মনোযোগকে অন্যদিকে নিয়ে যেতে তার বিশাল একটা ভূমিকা আছে। আবার আমি বলছি যে আমি অ্যাজ লেম্যান এই আলোচনাগুলো করছি, আপনারা যারা এক্সপার্ট বসে আছেন তারা হয়তো আরো ভালো বলতে পারবে, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো আমাদের দেশে বারবার বলতে হয়, কিন্তু এগুলো বিভিন্ন জায়গায় আপনারা দেখলে দিস আর দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ এনি ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম। আমাদের যেন আমরা এমন একটা জায়গায় আমরা আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব যেখানে এগুলো আমাদের মধ্যে, আমরা যখন ইন্ডাস্ট্রি গেটে ঢুকছি তখনই এগুলো আমাদের মধ্যে ইনভাইট হয়ে যাবে, এবং আমাকে বারবার বলতে হবে না, বিকজ এই সেফটিটা আমার জন্য এবং আমার সাথেও অন্য যারা কাজ করছে তাদের জন্য। ঘটক মহাশয়ের ঐকান্তিক ইচ্ছায় আজকের এখানে আমরা উপস্থিত হয়েছি কারখানাতে কর্মরত শ্রমিকদের বা কার অবস্থায় নিরাপত্তা সংক্রান্ত আলোচনা করার জন্য, যাতে কারখানার শ্রমিকরা দিনের শেষে কাজ করে বা কাজের শেষে সুস্থভাবে এবং কোনো ধরনের আঘাত ছাড়া বাড়ি ফিরতে পারে, সেই জায়গাটা আমাদের এনশিওর করার জন্য আজকে আমরা আলোচনা করছি। আমাদের মধ্যে আছেন আমাদের মাননীয় সাংসদ সম্মানীয় শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয়, আছেন আমাদের HDA চেয়ারম্যান শ্রী মাননীয় জ্যোতির্ময় কর মহাশয়। ESI হাসপাতাল করার জন্য লিখেছিলাম, একটা হলদিয়ার ওটা শিলিগুড়ি, এবং সেই অনুযায়ী ESIC সাথে মিটিং করার পর স্যাংশন হওয়ার পরে এই ESI হাসপাতালগুলো করার জন্য কিন্তু জমি আমরা
রাজ্য সরকার থেকে দিয়েছিলাম, যেখানে ইএসআই হাসপাতাল করা হয়। ইএসআই হাসপাতাল বা ইএসআইটা কি, এটা কিন্তু আপনাদের জানা উচিত। ইএসআই কিন্তু কেন্দ্রীয় সরকার 1 টাকাও দেয় না। কে টাকা দেয়? 0.75% যারা কর্মী তারা দেয়। প্রতি মাসে যা মাইনে পান তার 0.75% টাকা কিন্তু কেটে নেওয়া হয়। কি জন্য? না, ইএসআই ফান্ডের জন্য। আর 3.25% ম্যানেজমেন্ট, যারা কারখানার মালিক তারা 3.25% দেয়। এবং পশ্চিমবঙ্গ সরকার হচ্ছে একমাত্র রাজ্য সরকার সারা ভারতবর্ষে যে ইএসআইয়ের জন্য যে টাকা খরচা হয় সেই খরচার 8 ভাগের 1 ভাগ রাজ্য সরকার, কিন্তু কেন্দ্রীয় সরকার 1 টাকাও দেয় না। কিন্তু কেন্দ্রীয় সরকার কিভাবে বাধা দেওয়া যায়, কিভাবে দেরি করানো যায়, এই জিনিস কিন্তু তারা করে যাচ্ছে। হলদিয়ার ইএসআই হসপিটাল আপনারা জানেন ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। তারপরে আমাদেরকে বলা হচ্ছিল আমরা চালাতে পারবো কিনা, আমরা বলেছিলাম হ্যাঁ পারবো। এবং আমরা অলরেডি ডাক্তার, নার্স সমস্ত কিছু রিক্রুট হয়ে গেছে এখানে হলদিয়ার হসপিটাল চালু করাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত ছাড়পত্র পাওয়া যায় না। ইএসআইসি একটা সংস্থা, আমি বললাম যে সংস্থার পুরো টাকাই শ্রমিক এবং মালিক পক্ষ দেয়, সেই সংস্থা এখনো পর্যন্ত আমাদেরকে হ্যান্ড ওভার করেনি যে আমরা ইমিডিয়েটলি কারণ ইয়েটা হসপিটালে চালাবো। তাই আমি বলি যে ম্যানেজমেন্টের থেকেও শ্রমিকের দাবি করা উচিত যে ইমিডিয়েটলি এখানে হসপিটাল চালু হোক। এবং রাজ্য সরকারকে ইএসআইসি বলেছিল যে আপনারা চালাতে পারবেন কিনা, তাদের কথা অনুযায়ী আমরা অলরেডি ডাক্তার, নার্স রিক্রুট করে দিয়েছি, কিন্তু তারপরেও এখনো চালু করা যাচ্ছে। এই অবস্থাতে এখানে হসপিটাল পড়ে আছে। এবং খালি হসপিটাল তো নয়, পশ্চিমবঙ্গের সর্বক্ষেত্রে টাকা আজকে কেন্দ্রীয় সরকার আটকে রেখে দিয়েছে। তো এই টাকাগুলো কাদের? সাধারণ মানুষের। সাধারণ মানুষের টাকা কিন্তু আজকে আটকে যাচ্ছে, সাধারণ মানুষের হাসপাতাল আজকে আটকে যাচ্ছে। এই ব্যাপারে মানুষকে সচেতন হতে হবে, মানুষকে বুঝতে হবে এবং আদায় করে দিতে হবে। আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আজকে যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার ধন্যবাদ জানিয়ে, নমস্কার এবং ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। করি প্রথম কাজ হবে হ্যাজার্ড আইডেন্টিফিকেশন এবং রিস্ক অ্যাসেসমেন্ট। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কি কি হ্যাজার্ড আছে সেটা আইডেন্টিফাই করতে হবে এবং রিস্ক অ্যাসেসমেন্ট সেটা করার দরকার। সেফটি প্রোটোকল এবং প্রসিডিওর সেটাকে আরও স্পেসিফিক করার দরকার যে কি কি সেফটি প্রোটোকল এবং প্রসিডিওর ইন্ডাস্ট্রিরা পালন করবে। ট্রেনিং এবং এডুকেশন, সেফটি নিয়ে ট্রেনিং, এই ট্রেনিং কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে পিরিয়ডিক্যালি করাতে হবে। ইকুইপমেন্ট মেনটেন্যান্স এবং সেফগার্ড, সে ব্যাপারে আমাদের গাইডলাইন তৈরি করতে হবে। কমপ্লায়েন্স এবং রেগুলেশন, সেগুলো আমরা যেগুলো গাইডলাইন করলাম সেই সেটা কমপ্লায়েন্সটা হলো কিন্তু সেটা আমাদের দেখতে হবে। ইনসিডেন্ট ইনভেস্টিগেশন এবং প্রিভেনশন, যদি কোনো ঘটনা ঘটে সেফটি আমাদের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট সেগুলো ইনভেস্টিগেশন করেন, কিন্তু সঙ্গে সঙ্গে তার প্রিভেনশন কীভাবে করতে হবে সেটা করতে হবে। এবং প্রমোটিং সেফটি কালচার, ইন্ডাস্ট্রিতে গিয়ে সেফটির ব্যাপারে যে সেই কালচার আমাদেরকে ইন্ডাস্ট্রি শুরু করতে হবে। এবং সেফটির ব্যাপারে সবথেকে যেগুলো গুরুত্ব দিতে হবে সেগুলো হচ্ছে পার্সোনাল সেফটি। পার্সোনাল সেফটি মানে ওয়ারিং হার্ড হ্যাটস, মানে হেলমেট পরতে হবে। সেফটি গ্লাসেস, চশমা, গ্লাভস এবং রেসপিরেটরস যেখানে দরকার সেগুলো ঠিকমতো ইন্ডাস্ট্রি থেকে দেওয়া হচ্ছে কিনা, যেখানে যেখানে প্রয়োজন মনিটর করতে হবে। মেশিনকে ফিজিক্যাল ব্যারিয়ার এবং প্রিভেন্ট অ্যাক্সেস টু মুভিং পার্টস
অফ দি মেশিনারি, মানে যেখানে মেশিন চলছে তাতে ঠিকমতো ঢাকা দেওয়া থাকে, সেখানে যাতে মানুষের হাত বা কিছু না চলে যায় সেদিকে দেখতে হবে। ইলেকট্রিক্যাল সেফটিতে প্রপার গ্রাউন্ডিং বা ইনস্টলেশন এটা আছে কিনা ভেরিফাই করতে হবে। আপনার মেটেরিয়াল হ্যান্ডিংয়ে প্রপার স্টোরেজ, হ্যান্ডেলিং, লেবেলিং এগুলোকে মনিটর করতে হবে। এমার্জেন্সি রেসপন্স টিম, যখনই কোনো ঘটনা ঘটে তখন ওকে ফোন করছে, ওকে ফোন করছে, এরকম একটা সিচুয়েশন থাকে। কিন্তু ইন্ডাস্ট্রিতে যদি এমার্জেন্সি রেসপন্স টিম থাকে, সেই এমার্জেন্সি রেসপন্স টিম একটা তৈরি করে রাখতে হবে। কখনো কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে যাতে তারা রেসপন্স করতে পারে সেটা আমাকে দেখতে হবে। এবং ফায়ার সেফটি সব থেকে বড় ব্যাপার। একটু আগে ডিএম সাহেবও বলছিলেন, এসপি সাহেবও বলছিলেন যে এখানে যে কটা রিসেন্ট ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো কিন্তু ফায়ার থেকে হয়েছে। অর্থাৎ ফায়ার সেফটি কিন্তু খুব বেশি এমার্জেন্সি। এবং ফায়ার আপনারা জানেন যে একবার যদি আগুন ধরে যায় তাহলে সঙ্গে সঙ্গে সেটা স্প্রেড করে, এবং সেটা যাতে প্রিভেনশন করা যায়। ফায়ারের যে সমস্ত ইকুইপমেন্ট আছে সেগুলো রেগুলার সেখানে দেখা। কে যেন বলছিলেন যে ইকুইপমেন্ট হয়তো আছে কিন্তু এক্সপায়ার করে গেছে, তো সেই এক্সপায়ার করে গেছে কিনা, এক্সপায়ার করলে সেটা কেন চেঞ্জ হয়নি, সেখানে ইন্ডাস্ট্রির বিরুদ্ধে স্টেপ নেওয়া, এগুলো কিন্তু আমাদেরকে মনিটর করতে হবে। হচ্ছে যে হলদিয়াতে একটি ইএসআই হসপিটাল সেটা প্রায় সম্পূর্ণ হয়ে রয়েছে, তবুও কেন এখনো পর্যন্ত চালু করা যাচ্ছে? সব থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে শুধু হলদিয়া নয়, মানে হলদিয়া তো বিরাট শিল্পাঞ্চল, হলদিয়ার সঙ্গে শিলিগুড়ি দুটো ইএসআই হসপিটাল কমপ্লিটেড, প্রায় নয় কমপ্লিটেড। গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চেয়েছে চালাতে, এগ্রিড, অথচ আমরা এখন দেখছি যে কোনোভাবেই হাসপাতালটা হ্যান্ডওভার হচ্ছে না, ডাক্তার নার্স পর্যন্ত রিক্রুটেড। এই অবস্থায় আগামী বৃহস্পতিবার মানে কোয়েশ্চেন জমা দিতে হয়। তো আমার একটা কোয়েশ্চেনটা এখনো আসেনি, কিন্তু আমি এটা প্রায়োরিটি 1 করে জমা দেওয়া আছে যে আদেও আপনারা মানে কেন্দ্রীয় সরকার এই হাসপাতাল দুটো দেবে কি দেবে না, হ্যাঁ কি না। কারণ এটা আমরা শুনছি যে ওনারা নাকি এটা দিতে চাইছেন না এখন, মানে ভোটের দিকে। আসলে যে বাংলাকে, যে গতকাল দেখেছেন আমি পার্লামেন্টে আমাদের যে ইন্ডো ভুটান রিভার কমিশন তা নিয়ে সরব হয়েছিলাম, বাংলা ডুবে যাচ্ছে, ওরা বাংলাকে ডুবিয়ে দিচ্ছে, অথচ রিভার কমিশন করতে চাইছে না। এবং ধারাবাহিকভাবে আপনি যদি দেখেন গত 16, 12, 14, 15 দিন ধরে যে ক্রমাগত প্রশ্ন আমরা করেছি, প্রতিটা আনসার হচ্ছে বাংলা বিরোধী, বাংলা নেগেটিভ। এবং যদি সত্যি বৃহস্পতিবার দেখা যায়, এখন উত্তরটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। যদি গভর্নমেন্ট বলে যে এই ইএসআই হাসপাতাল শিলিগুড়ি এবং হলদিয়া ওরা হ্যান্ডওভার করবে না, তাহলে আমাদের বৃহত্তর আন্দোলনে নামতে হবে। ওরা এগ্রি করেছে, গভর্নমেন্টকে বলেছে হ্যাঁ আপনারা চালাবেন, তারপর হঠাৎ করে গোটা জিনিসটাকে বিষবাহ জলে ছেড়ে দিয়েছে। আর হলদিয়ার মতো শিল্পাঞ্চলে এই হাসপাতাল যদি না চালু হয়, এরপর তো হাসপাতালটা ডিলাপিটেটেড হয়ে যাবে, ইট কাঠ পাথর চুরি চামারি হবে, পড়ে থাকে যদি জিনিসটা চালু না হয়। তো আমরা বৃহস্পতিবার অবধি ওয়েট করছি, এখনো কোনো ফর্মাল কমিউনিকেশন হয়নি। কানাঘুষো শোনা যাচ্ছে ওরা আমাদের হ্যান্ডওভার দেবে না, ফর্মাল প্রশ্ন আছে। বৃহস্পতিবার প্রশ্নের উত্তর পেলেই আমরা সেই প্রশ্নের উত্তর আপনাদের সঙ্গেও শেয়ার করে দেবো, যেমন অন্য প্রশ্নের উত্তর শেয়ার করে থাকি। বিভিন্ন ক্ষেত্রে যেরকম ভাবে কেন্দ্রীয় সরকার এটা বঞ্চনা করে রাজ্য সরকারকে বিনামূল্য টাকার ফলে 100 দিনের কাজ করে টাকা বন্ধ থেকে শুরু করে আবার, এটাও কি সেই ধরনের একটা কোনো বিমাতৃসুলভ মনোভাব? এটা গোটাটাই সেরকম। ধরুন ডিভিসির জল গত 2 মাসে যা ছাড়া হয়েছে তা গত বছরের তুলনায় 11 গুণ, তার আগের বছরের তুলনায় 30 গুণ। আমি এবারে জিজ্ঞাসা করেছিলাম, জানতে চেয়েছিলাম যে whether West Bengal government is consulted or not, তাতে হ্যাঁও নেই নাও নেই। আরে কমিটি আছে, কমিটি থাকলে কি হবে? আলোচনা করেছেন ছাড়বার আগে, বাংলাকে ডুবিয়ে দিচ্ছেন। এই যে বাংলার টাকা দিচ্ছেন না, এই যে হাসপাতালের ক্ষেত্রে কি বলবো, হাসপাতাল এটা তো বাংলার প্রতি, বাংলায় বিজেপি জিততে পারছে না। এই যে জিততে না পারার ফ্রাস্ট্রেশন, তো বাংলার মানুষকে ভাতে মারো, বাংলাকে ডুবিয়ে দাও, বাংলাকে টাকা দিও না। তো এখন এগুলো ওরা করতে পারেন, এগুলো ওদের প্রেরোগেটিভ। আমি এটুকু বুঝি
বাংলার মানুষ এগুলো দেখছেন, এগুলো নোট রাখছেন। 2026 সালে বিজেপিকে এমনভাবে রাজনৈতিকভাবে ডেসিমেট করে দেবেন যে এই সমস্ত কিছুর জবাব বিজেপি পেয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে ট্রমা সেন্টার, যেটা এর আগেও কয়েক বছর আগে আমরা দেখলাম এইচপিএল একটা দুর্ঘটনা, আইওসি দুর্ঘটনার ক্ষেত্রে গ্রিন করিডোর করে নিয়ে যেতে হয় কলকাতা পর্যন্ত, অনেকটা সময় চলে যায়। সেক্ষেত্রে এই যে ট্রমা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার তৈরি এবং একটা উদ্যোগ নেওয়া হয়েছিল বেসরকারি উদ্যোগে, সেই বিষয়টাকে নিয়ে কি কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে? এটা মানে রাজ্য সরকার বলতে পারবেন, কিন্তু আমি আবার বলছি ইএসআইসি এই যে হাসপাতালটা যেটা রেডি হয়ে আছে, এটার এত অ্যাডভান্স ফেসিলিটি রয়েছে, এটা এই মুহূর্তে চালু হওয়াটা হলদিয়াবাসীর জন্য অত্যন্ত প্রয়োজন। শুধুমাত্র কেন্দ্রীয় সরকার বাংলার মানুষকে বিপদে ফেলবে বলে এটা করছে না। এখানে এটা অত্যাধুনিক, শিলিগুড়ি এবং হলদিয়ার এই দুটো হাসপাতালই অত্যাধুনিক, বার্ন ইউনিট থেকে ট্রমা নানান ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এটা অবিলম্বে চালু করা দরকার, বৃহস্পতিবার অবধি ওয়েট করা যাক, তারপর এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে হবে যদি ওরা হ্যান্ড ওভার না করে। সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গাতে হলদিয়া প্রত্যেকটা অনেকগুলো কলকারখানার একটা করে কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, এই কমিটির কি ফাংশন থাকবে? দেখুন, ট্রেড ইউনিয়ন ইজ নট জেনারেল পলিটিক্স। ট্রেড ইউনিয়নের যে কোনো যে কমিটি আছে, সেই ট্রেড ইউনিয়নের প্রত্যেক ইউনিয়নের রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক, প্রতি বছর রেজিস্ট্রেশনের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক, তো এই ফর্ম জমা দিতে হয়। ইতিমধ্যেই আমরা সব মিলিয়ে 16টা মূলত সভাপতি এবং ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। এরপর কোর কমিটি এর মধ্যে বসে বাকিটাকে ফাইনাল করে এইচ ফর্মগুলো ফিল আপ করে জমা দেবে। এটা এইচ ফর্ম ফিল আপ করে জমা দেওয়াটা বাধ্যতামূলক। এইচ ফর্ম মানে ট্রেড ইউনিয়নের যদি ধরুন কোনো ইউনিয়ন আছে, ইউনিয়নের যদি সার্টিফিকেট না থাকে সেই ইউনিয়ন ইনভ্যালিড, রেজিস্ট্রেশন মাস্ট বি দেয়ার, রেজিস্ট্রেশন থাকতে হবে এবং প্রত্যেক বছর তার রিটার্ন জমা করতে হবে। আমাদের কোর কমিটির এর মধ্যে একটা মিটিং হয়েছে গত শনিবার দিন, আজকে বুধবার, শনিবার দিন 9 তারিখ আমরা মিট করেছিলাম। সেদিন ঠিক হয়েছে যে ইমিডিয়েটলি এই এইচ ফর্মগুলো ফিল আপ করে লেবার ডিপার্টমেন্টে অ্যানুয়াল রিটার্ন জমা করা হবে এবং তার কপি কারখানার কর্তৃপক্ষকে এবং জেলার প্রশাসনকে দিয়ে দেওয়া হবে। এর বাইরে কি এই কমিটিতে যারা সদস্যরা রয়েছে তাদের কোনো কাজ থাকে, মানে শ্রমিক নিয়ন্ত্রণ থেকে শ্রমিক নিয়োগ থেকে শুরু করে, বা শ্রমিক নিয়োগে যিনি নাক গলাবেন তিনি নিজের দায়িত্বে নাক গলাবেন, তার কোনো দায়িত্ব আইএনটিটিউসি গ্রহণ করবে না। শুধু শ্রমিক নিয়োগ নয়, আবারও বলছি, কোনো ধরনের যা মানে আমি আগেও আপনাদের সামনে বলেছি, পাবলিকলি বলেছি, যে ট্রেড ইউনিয়নের যতটুকু কাজ, স্পেসিফাইড কাজ, তার বাইরে কেউ যদি কিছু করতে যান, স্ট্রাইক যদি কেউ করতে যান, স্ট্রাইক আমাদের গভর্নমেন্ট সাপোর্ট করে না। কেউ শ্রমিক নিয়োগ নিয়ে মাথা ঘামাতে যান, আমাদের গভর্নমেন্ট, এটা ট্রেড ইউনিয়নের কাজ নয়। তাই ট্রেড ইউনিয়নের যে পেরিফেরি একটা লক্ষণ রেখা রয়েছে, আমি আবারও আপনাদের বলছি যে আমাদের কোর কমিটির কেউ যদি নিয়োগে নাক গলাতে যান, যদি অন্যান্য কোনো বিষয়ে অনৈতিক কোনো অনুরোধ করেন, দাবি করেন, আমাকে জানান। আর আমি যদি এগুলো করি তা আমার নামে কমপ্লেন করুন ডিএম আর এসপি কে। লক্ষণ রেখা অতিক্রম করলে ট্রেড ইউনিয়ন আইএনটিটিউসি তার দায়ও নেবে না, তার দায়িত্বও নেবে না। একদম ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক। থ্যাংক ইউ। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই, না 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 না, নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।